নমস্কার, দ্য ওয়ালে আপনাদের স্বাগত। আজ আমাদের বিষয় নরেন্দ্র মোদীর রাজনীতির মাঠ বিরোধীরা অনেক ছোট করে দিয়েছে। আজ সোমবার 9 জুন, এই দিনটা বিজেপি এবং নরেন্দ্র মোদী সরকারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই দিনে গত বছর নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য শপথ নিয়েছিলেন। ফলে আজকের দিনটি হলো নরেন্দ্র মোদীর তৃতীয় সরকারের প্রথম বর্ষপূর্তি। সাধারণভাবে দেখা যায় যে 10 বছর, 20 বছর, 25 বছর এই রকম বিশেষ বিশেষ বছরগুলিকে উদযাপন করা হয়। গত বছর 26 মে ছিল নরেন্দ্র মোদী সরকারের 10 বছর পূর্তি বা এক দশক পূর্তি। কিন্তু আপনারা দেখেছেন যে এ নিয়ে কিন্তু বিজেপি কোনো উৎসব অনুষ্ঠান করেনি। তার একটা কারণ যেটা বোঝা যায় যে তারা একটা বড় ধাক্কা খেয়েছিল লোকসভা ভোটে। 400-র বেশি আসন নিয়ে ক্ষমতায় আসবে এই ঘোষণা তারা বাস্তবায়িত করতে পারেনি। 240-এ আটকে গেছে এবং 303 আসন যেটা আগের সংসদে ছিল তার থেকে কমে 240 হয়ে গেছে এবং নরেন্দ্র মোদীকে একটা জোট সরকার চালাতে হচ্ছে। ফলে তারা 10 বছরের পূর্তি উদযাপন করেনি, কিন্তু এবার তারা তৃতীয় সরকারের প্রথম বর্ষপূর্তি উদযাপন করছে। দিল্লি থেকে সমস্ত রাজ্য পার্টিকে অর্থাৎ বিজেপির রাজ্য ইউনিটগুলিকে বলা হয়েছে যে জুন মাসের পরবর্তী দিনগুলি নরেন্দ্র মোদী সরকারের গুণগান গাইতে হবে, অর্থাৎ সাফল্য প্রচার করতে হবে। তার মানে সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী এদেরকে মোদী সরকারের কার্যক্রমগুলিকে আরো ভালো করে মুখস্থ করতে হবে এবং সভা সমিতিতে বলতে হবে। এখন এই বর্ষপূর্তি এমন একটা সময় হচ্ছে যে সময়ে অপারেশন সিঁদুর নিয়েও একটা রাজনীতির উত্তাপ এখনো আছে। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী তিনি সোমবার সকালে এক্স পোস্টে একটা তার বক্তব্য যেটা দিয়েছেন সেখানে তিনি 2-3টি কথা বলেছেন। সেগুলি নতুন নয়, তবে একটি শব্দ উচ্চারণ করেছেন বিকাশবাদ। অর্থাৎ তিনি বলতে চেয়েছেন যে উন্নয়নটাই তার কাছে আসল এবং ওই সেই পুরনো কথাগুলি তিনি বলেছেন, সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস এবং সকলেকে সঙ্গে নিয়ে চলা। তো এই যে বিষয়গুলি, এই বিষয়গুলি তিনি আরেকবার স্মরণ করিয়েছেন এবং এই 11 বছরে তার সরকার কি কি কাজ করেছে, কোথায় কতটা উন্নতি করেছে এবং তিনি বলেছেন যে তার সরকারের সবচেয়ে বড় বিষয় হচ্ছে তিনি দেশে ন্যায় প্রতিষ্ঠা করেছেন এবং এই ন্যায় তিনি প্রতিষ্ঠা করেছেন দলিত, আদিবাসী, ওবিসি এদেরকে তার মন্ত্রিসভায় নিয়ে। এবং এছাড়া তিনি বলেছেন যে বিকাশ, তার তো কোনো সীমাহীন বিকাশ এই সময় তার সরকার করেছে। এগুলো খুব স্বাভাবিক কথা। কিন্তু আমরা যদি নরেন্দ্র মোদীর এই সময়ে সবচেয়ে বড় যে বিষয়টি বিপণন করছেন, অর্থাৎ রাজনীতিক হিসেবে সবচেয়ে বেশি করে যে বিষয়টি তার তরফ থেকে মানুষের মধ্যে প্রচারের চেষ্টা হচ্ছে সেটা অপারেশন সিঁদুর এবং পহেলগাম পরবর্তী ঘটনা বলি। এই যে বিষয়টি, এই বিষয়টিতে আমি যে কারণে বলেছি যে বিরোধীরা এই আসল জায়গাতে কিন্তু নরেন্দ্র মোদীকে তার যে রাজনীতির মাঠ, যে বড় মাঠ জুড়ে তিনি খেলেন, সেই মাঠটা তারা ছোট করে দিয়েছে। কিভাবে করে দিয়েছে আমি সেটাই আপনাদের কাছে খানিকটা ব্যাখ্যা করার চেষ্টা করছি। আপনারা জানেন যে কিছুদিন আগে, এক সপ্তাহ, একদিন এরকম 7-8 দিন হলো নরেন্দ্র মোদী এসেছিলেন আলিপুরদুয়ারে। আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে তিনি সভা করেছেন। সেই সভায় অপারেশন সিঁদুর নিয়ে তিনি অনেক কথা বলেছেন। তারপরে অমিত শাহ কলকাতায় এসেছিলেন, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সভা করেছেন, তিনিও অপারেশন সিঁদুর নিয়ে অনেক কথা বলেছেন এবং স্বাভাবিক যে তারা বিরোধীদের নানানভাবে নিশানা করেছেন। কিন্তু যদি
পাকিস্তানকে যে ভাষায় প্রধানমন্ত্রী আক্রমণ করছেন এবং অপারেশন সিঁদুরের যে সাফল্য তিনি তুলে ধরছেন, তাতে এটাই কাম্য ছিল, এটাই প্রত্যাশিত ছিল, এটাই স্বাভাবিক হতো যদি বিজেপি এবং নরেন্দ্র মোদী এই সাহস ধরতেন যে আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ড নয়, তারা সভাটি করবেন কলকাতায় ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। কিন্তু বিজেপি তা করেনি, সে ঝুঁকি তারা নেয়নি, নরেন্দ্র মোদীও নেননি। এবং আবার মোদীর এই সভা আলিপুরদুয়ারে হওয়ার ফলে যে সমস্যা, যে বিষয়টি সামনে এলো যে বিজেপি এখনো মূলত উত্তরবঙ্গের পার্টি, অর্থাৎ দক্ষিণবঙ্গে তার এখনো সেই তাকত নেই যেখান থেকে সে অপারেশন সিঁদুরের মতন এইরকম একটা বিষয় নিয়ে সভা করার জন্যে, প্রধানমন্ত্রী সভা করার জন্যে তিনি ব্রিগেড প্যারেড গ্রাউন্ড বেছে নিতে পারেন। আমি কেন বলেছি যে বিরোধীরা মোদির রাজনীতির ময়দান ছোট করে দিয়েছে, তার আরও একটি উদাহরণ হচ্ছে যে এই যে বিদেশে যে সর্বদলীয় প্রতিনিধি দল পাঠানো হলো, এই সর্বদলীয় প্রতিনিধি দল পাঠানো নিয়েও কিন্তু কেন্দ্রীয় সরকার এবং বিজেপি একটা রাজনীতি করার চেষ্টা করেছিল, যে রাজনীতিটা বিরোধীরা একেবারেই বিজেপিকে করতে দিল না। সেটি হচ্ছে কোন দলের কে যাবে সেটা কেন্দ্রীয় সরকার তারা নির্বাচন করছিল। যেমন কংগ্রেসের শশী থারুরকে একটি সংসদীয় দলের প্রধান করা হয়েছে। কংগ্রেস শশী থারুরের যাওয়া নিয়ে কোনো আপত্তি করেনি, কিন্তু শশী থারুরকে কেন্দ্রীয় সরকার যে বাছাই করলো এই পদ্ধতির কংগ্রেস আপত্তি করেছে। তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে ইউসুফ পাঠান বহরমপুরের সাংসদ, তাকে নির্বাচন করা হয়েছিল। মমতা ব্যানার্জি বলেছেন যে ইউসুফ পাঠান যাবেন না, আমাদের কাছে যদি বলা হয় যে আমরা কাকে পাঠাতে চাই তাহলেই আমরা পাঠাবো, তার কারণ এটা দলের সিদ্ধান্ত। এখন বিজেপি এটা কেন করেছিল? বিজেপি এটা করেছিল এই জন্যে যে দিল্লি থেকে কেন্দ্রীয় সরকার যদি নামগুলি বাছাই করে দেয় তাহলে হয়তো রাগে প্রতিবাদে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস এরা এই সর্বদলীয় প্রতিনিধি দলে তারা যোগ দেবে না। সেক্ষেত্রে বিজেপির সুবিধা হয়ে যাবে বিরোধীদের দেশদ্রোহী বলে গালমন্দ করা এবং নিজেদেরকে আবার দেশপ্রেমিক বলে জাহির করা, এইটা তাদের সুবিধা হয়ে যাবে। বিজেপির এই রাজনীতির ফাঁদে বিরোধীরা পা দেয়নি। মমতা ব্যানার্জি একটা মাস্টার স্ট্রোক দিয়েছেন। যখন দিল্লি থেকে তার সঙ্গে যোগাযোগ করা হলো যে তৃণমূলের কে যাবে আপনারা সিদ্ধান্ত নিন, ইউসুফ পাঠান নাকি অন্য কেউ, মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাঠিয়েছেন। এই জন্যে নয় যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার ভাইপো, মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাঠিয়েছেন তৃণমূলের সাধারণ সম্পাদক হিসেবে। কেন পাঠিয়েছেন তার কারণ তিনিও জানেন যে বছর ঘুরতে বিধানসভা ভোট, অতএব মোদি শাহ এরা সিঁদুর বেচার জন্য আসবেন, অর্থাৎ অপারেশন সিঁদুরের সাফল্য গাইতে আসবেন। তৃণমূলও কিন্তু একটা পাল্টা জায়গা তৈরি করেছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের সাধারণ সম্পাদক, তিনি একাধিক দেশে গিয়ে কিন্তু পাকিস্তানের মুখোশ খোলার চেষ্টা করেছেন, সেই দেশগুলিকে বুঝিয়েছেন কিভাবে পাকিস্তান কাশ্মীরকে সামনে রেখে গোটা হিন্দুস্তানের বিরুদ্ধে ছায়াযুদ্ধ চালিয়ে যাচ্ছে। অর্থাৎ তৃণমূল আগামী দিনে বিজেপির অপারেশন সিঁদুর কেন্দ্রিক প্রচারকে প্রতিহত করার জন্যে তারাও কিন্তু তাদের অস্ত্র তৈরি করেছে, তার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি এই ব্যাপারে দলের প্রচারের নেতৃত্ব দেবেন। এর বাইরেও কতগুলি বিষয় আছে যেটা সত্যি নরেন্দ্র মোদীর জন্যে এবং বিজেপির জন্যে খুবই অবমাননাকর আমি বলবো, কারণ তারা দিনরাত দেশে যাদেরকে কথায় কথায় পাকিস্তান চলে যেতে বলে, সেই পাকিস্তানের বিরুদ্ধে জনমত গড়া, বিশ্ব জনমত গড়ার জন্যে এমন ব্যক্তিদের পাঠানো হয়েছে যাদেরকে মাঝে মধ্যেই বিগত বহু বছর ধরে নানা ঘটনায় বিজেপির নেতা মন্ত্রীরা তাদেরকে বলেছেন পাকিস্তান চলে যাও। শুধু তাই নয়, নরেন্দ্র মোদী বিদেশে যাদের পাঠিয়েছেন
সেই দেশের বিরোধী নেতা নেত্রীদের অনেক প্রশ্নের তিনি কিন্তু জবাব দিচ্ছেন না। অর্থাৎ দেশে তিনি যাদের জবাব দেন না, যাদের প্রশ্নের জবাব দেন না, যাদেরকে গুরুত্ব দেন না, বা আরো খারাপভাবে বললে পাত্তা দেন না, সেই তাদেরকেই কিন্তু তাকে পাঠাতে হলো বিদেশে, যে গিয়ে বলা যে ভারতের ওপরে পাকিস্তান কিভাবে সন্ত্রাসবাদ চাপিয়ে দিচ্ছে এবং কেন ভারত অপারেশন সিঁদুরের মতো একটা অভিযান চালাতে বাধ্য হলো, এই কথাগুলি বলার জন্যে সেই বিরোধীদের কাছে নরেন্দ্র মোদীকে আসতে হয়েছে, যাদের কথাকে তিনি কোনোমাত্র গুরুত্ব দেন না। ফলে এই যে প্রতিনিধি দল, এই প্রতিনিধি দল বিদেশে যে মর্যাদাটি পেতে পারত সেটা পেয়েছে কিনা এ নিয়ে আমার অন্তত সংশয় আছে। তার কারণ এই বিরোধীরা দেশে দুটি সর্বদলীয় বৈঠক, পাহেলগামের ঘটনাকে কেন্দ্র করে দুটি বৈঠকেই তারা দাবি করেছিল যে স্বয়ং প্রধানমন্ত্রী আসুন, তিনি এসে সরকারের বক্তব্য জানান। নরেন্দ্র মোদীর বুকের ছাতি এতটা চওড়া নয় যে তিনি বিরোধীদের এই সর্বদলীয় বৈঠকের মুখোমুখি হতে রাজি হননি তিনি। বিরোধীরা বারে বারে বলছে, অপারেশন সিঁদুরের আগেও বলেছে, অপারেশন সিঁদুরের পরেও বলছে যে সংসদের বিশেষ অধিবেশন ডাকুন। নরেন্দ্র মোদী সংসদের বিশেষ অধিবেশন ডাকছেন না, তার মানে তিনি দেশে বিরোধীদের কোনো প্রশ্নের তিনি জবাব দেবেন না বা দিতে চান না, বলা ভালো তার দেওয়ার সাহস নেই। কিন্তু সেই তিনি গোটা বিশ্বে এই বিরোধী প্রতিনিধিদেরও পাঠিয়েছেন দেশের কথা বলার জন্যে। আজব কাণ্ড, দেশে যাদের গুরুত্ব দেন না তাদেরকে দেশের অ্যাম্বাসেডর করে পাঠিয়েছেন পাকিস্তানের মুণ্ডপাত করার জন্যে, পাকিস্তানের মুখোশ খোলার জন্যে। কিন্তু নরেন্দ্র মোদী কতগুলি বেসিক প্রশ্নের কিন্তু জবাব তার সরকার এখনো দিচ্ছে না। পাহেলগামের হত্যাকারীরা কারা? তারা কি এখনো ভারতে অবস্থান করছে? কেউ জানে না। এখনো নতুন করে শোনা যাচ্ছে যে আবার জঙ্গিরা সংগঠিত হচ্ছে, কি করে হচ্ছে কেউ জানে না। যে সময় পাহেলগামের ঘটনা ঘটলো তার 1 থেকে 1.5 মাস আগে থেকে জম্মু কাশ্মীর জুড়ে জঙ্গিদের সঙ্গে সেনা যৌথ বাহিনীর লড়াই চলছিল, সংঘর্ষ চলছিল। তার মধ্যে কি করে পাহেলগামে এইরকম নিরীহ মানুষগুলোকে হত্যা করে দেওয়া সম্ভব হলো, তার জবাব কিন্তু এখনো পাওয়া গেল না। কার গাফিলতিতে এটা হলো? আর এই সরকার যে প্রবণতা তৈরি করলো সেটা তো ভয়ঙ্কর। সেটি হচ্ছে যে কোনো বিপর্যয়ে, কোনো ভুল ত্রুটির জন্যেই কেউ কোনো নৈতিক দায়িত্ব নেবেন না। নৈতিক দায়িত্ব নেওয়া যদি এইভাবে রাজনীতি থেকে নিঃশেষ হয়ে যায়, তাহলে সেটাও একটা রাষ্ট্রীয় বিপর্যয়ের মুখে দাঁড় করিয়ে দেয়। 26টি মানুষের মৃত্যুর ঘটনায় একজনও নৈতিক দায়িত্ব নিয়ে সরে গেলেন না, নরেন্দ্র মোদীও কাউকে সরালেন না। এই বেসিক প্রশ্নগুলোর জবাব কিন্তু পাওয়া যাচ্ছে না। ফলে নরেন্দ্র মোদী কখনো নিজেকে বিশ্বগুরু, কখনো নিজেকে বিশ্বমিত্র, অনেক কথা বলছেন, কিন্তু দেশে দেখা যাচ্ছে যে তিনি দেশে বিরোধীদের প্রশ্নের জবাব দেন না, অথচ বিদেশে তিনি তাদেরকে পাঠাচ্ছেন পাকিস্তানের মোকাবিলা করার জন্যে। আমার মনে হয় যে রাজনীতির দিক থেকে এটা এক ধরনের অসহায়তা, যে বিরোধীরা ভারতবর্ষে তারা কখনোই ন্যায্য প্রশ্নের জবাব সরকারের তরফ থেকে পাচ্ছে না। প্রধানমন্ত্রী কোনো সর্বদলীয় বৈঠকে যোগ দেন না, প্রধানমন্ত্রী কদাচিৎ সংসদে যাচ্ছেন, প্রধানমন্ত্রী বিশেষ অধিবেশন ডাকবেন না, সরকারের তরফে উপযুক্ত প্রশ্নের জবাব পাওয়া যাবে না। কিন্তু পাহেলগামের ঘটনা লক্ষণীয় যে এই ঘটনাতে কিন্তু বিরোধীদের ভূমিকা ছিল সম্পূর্ণ ভিন্ন। পাহেলগামের ঘটনার ঠিক পরেই বিরোধীরা এবং বিশেষ করে কংগ্রেস নেতা রাহুল গান্ধী, বাংলায় তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তারা সঙ্গে সঙ্গে দাবি তুলেছিলেন যে অপরাধীদের চিহ্নিত করতে হবে, সাজা দিতে হবে এবং জবাবও দিতে হবে। ভারত সরকারের তরফে বলা হয়েছিল হামলাকারীরা পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গি। এই যে বক্তব্য, এই নিয়ে বিরোধীরা কোনো প্রশ্ন তোলেনি। বিরোধীরা জানতে চায়নি যে ভারত সরকার কি করে জানলো তারা কোন দেশের নাগরিক। তারা বলেছে পাকিস্তানকে জবাব দিতে হবে। রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে তারা প্রধানমন্ত্রীকে চিঠি লিখে বলেছিলেন জবাব দিতে হবে।
জবাব ভারত সরকার দিয়েছে, কিন্তু আবার মাত্র 3 দিনের মাথায় সেই সংঘাত, সেই সংঘর্ষ যেভাবে থামিয়ে দেওয়া হলো, সেখানেও কিন্তু নরেন্দ্র মোদীর মান বাঁচল কিনা এ প্রশ্ন যথার্থ। তার কারণ আমরা তো দেখলাম, ডোনাল্ড ট্রাম্প টুইট করলেন, এক্স পোস্টে তিনি জানালেন যে ভারত পাকিস্তান দুজনেই রাজি হয়েছে সংঘর্ষ বিরতিতে। তার প্রশাসনের শীর্ষ কর্তারা জানালেন ভারত পাকিস্তান দুতরফই রাজি হয়েছে সংঘর্ষ বিরতিতে। তারপরে নয়াদিল্লির কর্তারা জানালেন যে সংঘর্ষ বিরতিতে ভারত রাজি হয়েছে, পাকিস্তান রাজি হয়েছে। নানানভাবে বলার চেষ্টা হচ্ছে যে পাকিস্তানের তরফে অনুরোধ এসেছিল, তাই সংঘর্ষ বিরতি হয়েছে। এই তথ্য নিয়ে আমাদের কোনো আপত্তি করার কিছু নেই, আমরা এ নিয়ে কোনো প্রশ্নও তুলছি না। কিন্তু প্রশ্ন হচ্ছে, ডোনাল্ড ট্রাম্প যখন দাবি করছেন এইভাবে যে তিনি সংঘর্ষ বিরতি কৃতিত্ব তার প্রশাসনের, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু বুক বাজিয়ে ডোনাল্ড ট্রাম্পকে বলতে পারছেন না যে না, এটা আপনি নন, এটা আসলে পাকিস্তানের তরফ থেকে অনুরোধ এসেছিল, তাই আমরা সংঘর্ষ বিরতিতে রাজি হয়েছি। এই যে অসহায়তা, অর্থাৎ ক্রমশ বাণিজ্য চুক্তির ক্ষেত্রেও আমরা দেখলাম যে ট্রাম্পের শুল্ক নীতির কাছে কিভাবে ভারত সরকার আত্মসমর্পণ করলো। আমরা 3 দিনের একটা সংঘর্ষ পাকিস্তানের সঙ্গে, সেখানেও আমরা দেখলাম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাদাগিরি। ডোনাল্ড ট্রাম্প এই রকমই একজন মানুষ, তিনি গোটা পৃথিবী শাসন করতে চান, কিন্তু সব দেশ কিন্তু ডোনাল্ড ট্রাম্পের পদানত হচ্ছে না, বরং গোটা পৃথিবীতে দেখা যাচ্ছে ট্রাম্পপন্থীরা, দেশে দেশে ট্রাম্পপন্থীরা তারা নির্বাচনে মুখ থুবড়ে পড়ছে। দুর্ভাগ্য হলো আমরা ভারত থেকে কিন্তু ট্রাম্পকে উপযুক্ত জবাব দিতে পারছি না। আমরা বোধহয় অতিরিক্তভাবেই অনেকটা বেশি আমেরিকার খপ্পরে পড়ে যাচ্ছি। নমস্কার, শুভরাত্রি, ভালো থাকবেন।